ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমানও হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা। তোর বাপ চরে থাকতো, তোরা এই কালায়া থেকে যায়, তারপরে তোর থাকার ঘর ছিল না, সেখানে কালায়াতে গিয়ে থাকতে, এটা আমরা জানি। এটা তুই কি ঠিক করতে পারবি? এই কথাগুলো আজকে আনতে চাইনি। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি মানে নতুন নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এরে দেখে ভালো করে বুঝবেন। তো তার মূল কাজটা যেটা, সেটা হচ্ছে এখন যেটা হয়েছে, সে মূলত একটা ভাব ধরতে চাচ্ছে, একটা সুশীল একটা ভাব ধরতে চাচ্ছে। মাঝে মাঝে দেখবেন মবের বিরুদ্ধে কথা বলে, মব হচ্ছে এই সে এরকম কথাবার্তা বলতো দেখতেন না? অথচ ও, ওর এই যে কিছু ওর এই বাউফল, তারপর কি বলে কালায়া মালায় এইসবের কয়েক জায়গার গলা চিপার কিছু পোলাপানে নিয়ে ও এখানে ঢাকা শহরে মাস্তানি করেছে। এই 5 তারিখের বহুত মানুষের, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এগুলো তো কালকে পোস্ট করেছে। আমি করেছি, ও যেই কাজগুলি ও করে এই কাজগুলো আমার উপর দিয়ে চালিয়েছে। তুই নুরু, শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপেরে যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায়, তারপরে চাঁদাবাজি করছে, কারোরে তদবির করে করছে, বেটা বদলি করা তো পরের কথা, তদবির করছে কি না তুই এটা খোঁজ নিস যায়, কারোরে কোনদিন করছে কিনা। যদি একটা দেখাইতে পারিস, নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। তুই তোর মতো মনে করিস তুই সবাই রে, সে এগুলো কালকে পোস্টে লিখেছে। প্রথম 5 তারিখের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ভাইরে এখন তো আপনারা সবাই পাবেন খুব সহজে। তাজুল ভাইরে জিজ্ঞেস করেন, তাজুল ভাই ফোন করলো, ইলিয়াস এই বেয়াদব কয়েকটা উচ্ছৃঙ্খল পোলাপান নিয়ে এসে তারপরে এরকম বলতে, সে আমারে বলতেছে 1 মিনিটও চেয়ারে বসতে দিবে না, কারণ কি তার লোক ওইখানে নিয়োগ দিতে হবে প্রসিকিউটর হিসাবে তাজুল ভাইয়ের অফিসে। তাজুল বলছে, না এটা তো আপনার কথা মতো হবে না, সরকারের এটা নেবে, পদক্ষেপ নেবে, সেটা সরকারের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তাজুল ভাই স্টেট কার্ড কথা বলে আইছে। তো তাজুল ভাই এই অপমান সজ্জান, উনি আমার ফোন দিয়েছে, তাজুল ভাই বলছে, ইলিয়াস এই ব্যাপার কি? তা আমি জাস্ট খালি পোজ দিলাম, বলছি নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবি না। আচ্ছা, তাজুল ভাইরে আমি ভীষণ ভীষণ পছন্দ করি। সাথে সাথে রাশেদ ফোন দিছে, বলি ভাই আপনি এই পোস্টটা ভাই ডিলিট করেন, আমরা ভাই এখান থেকে চলে যাচ্ছি। সরে আসছে। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্বাস্থ্যমন্ত্রী একজন ব্যক্তিগত সহকারী ছিল। সেই ছেলেটা একজন জুলাই যোদ্ধা, তার হাত দিয়ে বহু জুলাই এই যুদ্ধে আহত বহু মানুষকে সে এই সুস্থ করেছে। এইটার কারণেই তাকে এই মন্ত্রীর পিএস বানানো হয়েছিল। সে বহু পোলাপানকে সে রাশিয়া থেকে আপনার এমবিবিএস করেছে, যে কারণে রাশিয়ায় তার অনেক এই মেডিকেলে আপনার অনেক প্রফেসর এরা ছিল, ভালো ভালো হসপিটাল ছিল, সেগুলি সে চিনত। সে বিভিন্ন রোগীকে নিয়ে গিয়েছে। এমন একজন মানুষকে সে তার একটা তদবির করেছে, তাদের কাছ থেকে আপনার কিছু জিনিস কিনতে হবে, এটা নুরু দিবে, সাপ্লাই দিবে। সে বলছে, না ভাই আমি এটা পারবো না। কেন পারবে না? তার বিরুদ্ধে যায় আপনার দুদকের সামনে যায়, তার পোলাপান কয়টা আছে, 50-60 জন পোলাপান আছে, এগুলো টাকা পয়সা দিয়ে পালে আগে বিকাশে টাকা খাইতো, এখন দান্দাবাজি টাকায় খায়। তো এখন হয়তো সংখ্যা আরও বাড়বে। দুদকের সামনে যায় এক দফা এক দাবি নিয়ে বসে, ওই ওনারে পিএসসি করতে হবে। দুদকের যায় সেখানে ফাইল করছে, সেখানে মব সৃষ্টি করে সেই ছেলের বিরুদ্ধে তারপরে করা হয়েছে। সেই পিএস আমার ফোন দিল, ভাই এই ব্যাপার। আমি সাথে সাথে এটা খোঁজ নিলাম, নিয়ে দেখলাম যে ছেলে খুব ভালো। সে বাইরে তখন দুদকে সে যখন করেছে আপনার কমপ্লেন করেছে, সে তখন রাশিয়াতে। এই নুরু বলেছে দুদককে যে সে রাশিয়া পালিয়ে চলে গিয়েছে, অথচ নুরু তখন একজন রোগী, খুব সিরিয়াস একজন রোগী। আপনাদের মনে আছে যে যার ওই যে মুখ দিয়ে আপনার এই নাকটাকে এগুলো সব যে একদম হয়ে গিয়েছিল আর কি, বিকৃত হয়ে গিয়েছিল, সেই ছেলেকে সে ওইখানে ট্রিটমেন্ট নিয়ে দিতে গিয়েছে। সেই ছেলেরও বক্তব্য আমাকে পাঠিয়েছে। তো এই ফকিন্নির পোলার আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই দুর্নীতি, অনিয়ম, মানুষের টাকা আত্মসাৎ, এটাতে ভরা। সে জীবনে কোনো দিন আওয়ামী বিদ্বেষী ছিল না, সে আওয়ামী বিরোধী জীবনও কখনো ছিল না। তার রক্তের মধ্যে আওয়ামী লীগ। আর এলাকার আরেকজন আছে, সেও তার আত্মীয়, সেও ওইখানকার আওয়ামী লীগের পদে ছিল। সেই লোক তাকে হইল গিয়া এই গলা চিপার আপনার বানাইছে, বাউফলের আপনার
শেখ মুজিব বানাইছে। আপনারা তার শেখ হাসিনার সাথে যেদিন সে কিনা ওই যে ভিপি নির্বাচিত হয়, ভিপি নির্বাচিত হওয়ার পরে শেখ হাসিনার সাথে তো নিশ্চয়ই আপনারা তার বক্তব্যগুলো শুনছেন। আমি আজকে আবারও আপনাদেরকে শোনাই, এটা হয়তো অনেকেই মিস করে গেছেন। সেখানে তাকে এই কোটা আন্দোলনের পোলাপান, এটা তো সে একা করে নাই, এই আন্দোলন যারা করছে তাদের ভেতরে অন্য যারা ছিল, ওই দিন যখন সে শেখ হাসিনার ওই প্রোগ্রামে যায় সবাইকে নিয়ে গেছে এক গাড়িতে, আর তাকে নিয়ে গেছে আবার আরেক গাড়িতে। এই আলাদা গাড়িতে নেওয়ার কারণ হচ্ছে তারে শেখ হাসিনা ওই দিনই তাকে পারচেজ করে, সে ওই দিন তার কাছে বিক্রি হয়ে যায়। এবং যেই কারণে যারা তার সাথে এতদিন আন্দোলন করছিল তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরের দিন সংবাদ সম্মেলন করে এটার অভিযোগ করে। এইটা আবার দেখেন, সে একটা ব্যাখ্যা দিয়েছে যে তাকে নাকি ওই দিন নিয়ে যাওয়া হয়েছিল, মানে এই 5 তারিখের পরে সে ব্যাখ্যা দিচ্ছে তাকে নাকি ওই দিন নিয়ে যাওয়া হয়েছিল তার বাবাকে চাপ দিয়ে তারপরে নিয়ে যাওয়া হয়েছে। অথচ ওর বাপের সাথে ওর ভালো সম্পর্ক না। ওর বাপ এই 5 তারিখের পরে ওর পিছনে আসে, ওর বাপের সাথে কিন্তু ওর ভালো সম্পর্ক না। ওর বাপ ওরে দেখেও না তেমন ঠিক মতো। ওর ওই যে নানি বাড়িটারি আরও কিছু আত্মীয় স্বজন আছে তারা ওরে দেখে। ওর বাপ আরেক জায়গায় বিয়ে করে ওর বাপ তার মতো থাকে, ওর বাপের সাথে ওর সম্পর্ক ভালো না। তার বাপের নাকি চাপ দিয়ে তাকে নাকি ইয়ে করছে। অথচ তার যে বক্তব্য আপনারা শুনলেন, আপনার কি মনে হয় যে কোনো দিন কোনো মানুষকে চাপ দিয়ে এত স্বতঃস্ফূর্তভাবে তোরা চাপ দিয়ে নাই অনুষ্ঠানে নিয়ে যাইতে পারে? আপনাকে আমার মায়ের মতো লাগে, আপনার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা দেখছেন না, পায়ে ধরে সালাম করছে সে। আচ্ছা দেখেন, সে যে কথাটা বলেছে এই কথাটা সত্যি না। তার বাবাকে ধরে তারপরে চাপ দিয়ে তাকে তারপর করেছে, কথাটা সত্যি না। কিন্তু একটা জিনিস সবার মাথায় প্রশ্ন আসতে পারে যে নুরু তো হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, অনেকবার মার খেয়েছে, বহুবার, যতবার মার খাইছে ওর লুঙ্গি খুলে যদি নাকি ওর পশম গুনেন অতগুলি পশম মনে, যতবার পিটানিও খাইছে, ও জীবনে বহুত পিটানি খাইছে। তো এই পিটানি খাওয়ার অভ্যাসটা তার আছে, কিন্তু উদ্দেশ্য তার একটা ছিল, সেগুলো তার বড় হইতে হবে, মানে পয়সা পাতি হইতে হবে, ক্ষমতা আসতে হবে, এরকম একটা ইয়ে তার, এইটা ভয়ঙ্কর রকমের ছিল তার ভেতরে। যে কারণে সে কিন্তু হলের পোস্টেড নেতা, সে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, বাট ওইখানে ওই যে ভাত পায় নাই, এখন তারা আলাদা সংগঠন করে তার নেতৃত্বে আসতে হবে, সে কারণে সে এটা করেছে। এই দেশের জন্য না, এই মানুষের জন্য কোনো কিছু না, সে তার নিজের জন্য করেছে। এবং তার পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দুর্নীতি এবং অনিয়ম এগুলো দিয়ে ভরা। এটা আমার কথা না, মানে আমি যে তাকে তার সাথে লাগার জন্য বলছি সেটা না। তার দল যারা করেছে এই পর্যন্ত, এই যে যাদেরকে দেখেন আসিফ নাহিদটাই যা যাদের, কেউ থাকে নাই তার সাথে। কারণ থাকে না জানেন, কারণ তার এই চরিত্রের কারণে। আমার এখানেও আপনাকে একজনের বক্তব্য শুনে তার দলের লোকজন তারা কি বলে, তারা যারা তার সাথে ছিল, যারা টাকা পয়সা দিত, এখানে কয়েকজন ব্যবসায়ী আছে আমার পরিচিত, এরা টাকা দিয়েছে। আমি বহু মানুষকে ভাই করেছে, ভাই নাম্বার দিয়ে দিতাম, ভাই এর এই নাম্বারে টাকা দিয়েন, একটা কল দিয়ে টাকা দিয়েন, এভাবে টাকা দিত। সেই ব্যক্তিরা তার দল থেকে চলে গিয়েছিল। চলে যাওয়ার কারণ আবার আছে আরেকটা, সেটাতে যাই, সেটা দিয়ে শেষ করি। এটা হচ্ছে যে আপনাদের ওই রেজা কিবরিয়ার কথা তো মনে আছে, তাই না? রেজা কিবরিয়া যখন দলে আসে, রেজা কিবরিয়া কিন্তু খুব ইন্ডিয়া বিরোধী একটা মানুষ। তো সে বারবার প্রকাশ্যে বলতো যে তার বাপকে খুন করেছে, আওয়ামী লীগ মেরেছে, বিএনপির কেউ তার বাপকে মারে নাই, এই কথাগুলো কিন্তু সে বলতো। এই কারণে তাকে দেখতে পারতো না। তখন এই নূরের সাথে হাসিনার সম্পর্ক খুব ভালো, এবং হাসিনা তখন নুরুকে পুরো একদম কিনে ফেলেছে। ওই সময়টাতে যখন রেজা কিবরিয়া এসে দলে ঢুকার পরে ইন্ডিয়া রেজা কিবরিয়াকে থাকতে দিবে না। একজন ব্যক্তিকে ঢুকাইলো, তার নাম হলো বিপ্লব কুমার পোদ্দার। সে বিপ্লব কুমার পোদ্দার হঠাৎ করে এসে দলের ভিতরে একদম প্রথম সারিতে চলে আসলো, তার পাশে বসে থাকে। এই লোকটা যখন আসলো, আসার পরে রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দিবে। যখন রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দিবে বলছে, তখন আবার আমরা একটু রিয়েক্ট করলাম যে আপনারা এটা বাদ দিচ্ছেন কেন? এটা বাদ দেওয়ার পরে ওর দলের ভেতরে কিছু মানুষজন ওর থেকে বের হয়ে গেলে, এখানকার আমার পরিচিত কিছু ব্যবসায়ীরাও বের হয়ে যাবে, এবং এরা তখন বললো যে আমরা ওরা টাকা পয়সা দিব না, আমরা আগের টাকা পয়সার হিসাব চাই। এই টাকা পয়সার হিসাব যখন চাইছে, সে টাকা পয়সার হিসাব দিবে না, টাকা পয়সার হিসাব তার কাছে নাইও, সে দিতে পারবেও না। তো তারা করলো কি, তারা দল থেকে বের হয়ে গেল। আচ্ছা, খালি রয়ের বিষয়টাই না, তার সাথে আবার মুসাদের বিষয়টাও কিন্তু এখানে আসছে, তাদের সাথেও সে দেখা করছে।
এবং সে তার লোকজন যাদের টাকায়, যাদের প্লেনের ভাড়ায় সে ওখানে গেছে, তাদেরকে পর্যন্ত রাখে নাই। সে গোপনে যায় মোসাদের সাথে ওই যে মেহেদি সাপাদির সাথে দেখা করে আসছে, সেটা তার দলের লোকজন বলছে। এবার এই যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আমাদের শত্রু হিসাবে আমরা যাদেরকে ট্রিট করি, সেই সব দেশের গোয়েন্দা সংস্থার সাথে যায় যেই নেতা তারপরে গোপন গোপন বৈঠক করে, সেই বৈঠকে কি কথা হয়েছে কি আমাদের দেশের মানুষকে আজও পর্যন্ত সেটা জানতে দেওয়া হয় নাই। এবং হাসিনাও কিন্তু তাকে কিছু বলে নাই, কারণ হাসিনার সেই রয়ই তাকে সেই মিটিংগুলো করাইছে, যে কারণে তাদের কোনো সমস্যা নেই। সে কিন্তু ওইখান থেকে আসার পরে বিমানবন্দর থেকে তাকে অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনে, তার লোকজন বলছে এগুলি। এই হচ্ছে নুরুর আসল চরিত্র। এবার বাকিটা আপনাদের। নুরু এখন মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী সে নিজের মনে করছে সে কুয়ার ব্যাংক, সে এটা মনে করারই বিষয়। বাট দিন এটাই শেষ না নুরু। তোমার কপালে ওই আগে যেরকম খাইতে না, ওই জিনিস তোমার কপালে আরও বহুত আছে। ওই যে গলা চিপার লোকজনই তোমারে খাইয়ে দিবে। বিএনপির লোকজনের সাথে তোমার এখন হালকা পাতলা বাঁধে না, হালকা পাতলা না, ভারী ভারী খাওয়া খাওয়া তুমি সামনে। আল্লাহ যদি বাঁচায় রাখে এগুলো দেখব। তো শেষ করার আগে খালি তোমার একটা জিনিস বলে রাখি, যে তুমি আমার নিয়ে যখন কথা বলবা না, তো তুমি হিসাব করবা, হ্যাঁ, যে তুমি কারে নিয়ে কথা বলতেছো। ধরো কথার কথা তুমি আমার টাকা পয়সা নিয়ে কথা বলবা, আমার বাপের কি আছে ওইটাকে একটু খোঁজ নিবা। হ্যাঁ, আমার কি আছে, আমার কয়টা টাকা আছে সেটাও আবার খোঁজ নিবা। মানে আমি তো এখানে কাজ করি, তাই না? আমার কাজ করার মধ্যে আমার তো আর হাজার হাজার কোটি টাকা নেই, কিন্তু যেটুকু আছে সেটা আমার কাজ করে তারপরে যতটুকু আমি উপার্জন করছি ওইটা কতটুকু আছে, তুমি কি কাজ করো ওইটা একটু হিসাব করবা। ভিক্ষা করে খাইয়া, যার কাছ থেকে ভিক্ষা চায়া খাও, তারে নিয়ে আবার টাকা পয়সা তুই একটা অন্য আলাপ করতে পারতি। তুই কালকে ফেসবুকের পোস্টে সব কিছুর একদম অর্গানাইজ করেছে এই নুরু। আপনাদের দেশবাসীর কাছে আমি আজকে ভিডিওতে বলে গেলাম, আমার এই ভিডিও থাকবে, আপনারা জানতে পারবেন, এই দেশের মিডিয়ার কাছে জানতে পারবেন, নাহলে আমি কনফার্ম হয়ে একদম তথ্য সহ আপনাদেরকে জানাই দিব। আপনারা এই 2-4 দিনের ভেতরেই বাংলাদেশের মিডিয়াতে জানবেন যে তহিদ আফ্রিদির জামিন হয়ে গিয়েছে। কিন্তু জামিনটা আসলে হয়ে গিয়েছে, সে বের হয়ে গিয়েছে, এটা নুরু করেছে, এই জন্য ওরে আমি ধরছি এবার। সো তুই টাকা পয়সা নিয়ে তারপরে ধান্দাবাজি করিস, আর আমি এই যারা ধান্দাবাজ তাদেরকে ধরানোর জন্য নিজের জীবন বাজি রেখে নিজের বিপদে